তুমি আমার প্রেয়সী, তোমার হাসি যেন সূর্যের আলো, আমার জীবনের অন্ধকারকে উজ্জ্বল করে। তোমার চোখের গভীরে আমি যেন হারিয়ে যাই, মনে হয় যেন আমি একটি স্বপ্নের পৃথিবীতে প্রবেশ করছি। তুমি আমার জীবনের একমাত্র গান, তোমার সঙ্গে আমার হৃদয়ের প্রতিটি সুর বাজে। যখন তুমি পাশে থাকো তখন সব সময় যেন থমকে যায়, সবকিছু দূর খায় তোমার প্রেমে। তোমার হাতের ছোঁয়ায় মনে হয় আমি সব দুঃখ ভুলে গেছি। আমি চাই তুমি আমার পাশে থাকো, যেন আমাদের ভালোবাসার গল্পটি কখনো শেষ না হয়। তোমার সাথে প্রতিটি মুহূর্তে যেন এক নতুন রূপকথায়, যেখানে আমরা দুজনই মূল চরিত্র। তুমি যখন কাছে আসো তখন সমস্ত পৃথিবী যেন স্মল হয়ে যায়। আমি তোমার সাথে কাটানো প্রতিটি সেকেন্ডকে চিরকাল ধরে রাখতে চাই। তোমার প্রতিটি কথা যেন মিষ্টি সুর বাজে, তা আমাকে আরো গভীরভাবে তোমার দিকে আকৃষ্ট করে। শরীফা বেগম যখন নাহারের পায়ের সামনে বসে আছে তখন নাহার প্রতিক্রিয়াহীন। শরীফা বেগমের কষ্টও তাকে একটু নিজের সিদ্ধান্ত থেকে নড়তে পারেনি। ক্ষিপ্ত জুবায়ের সাহেব মেয়ের দিকে অগ্নিচোখে তাকিয়েছে। তুহিনকে গ্রেফতার করা হয়েছে, জামিনে বাইরে ছিল সে। এর মধ্যেই তার নামে অ্যাসিড নিক্ষেপের মামলা করা হয়েছে প্রমাণ সহ, যার সবই নাহার নিজ হাতে করেছে। এখন তারা শরীফা বেগমের বাড়িতে। তুহিনের বাবা কাজের সূত্রে বাইরে থাকেন। তিনি জানলেও হয়তো ছেলের বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাতেন না। ছেলের বিষয়ে তিনি বরাবরই উদাসীন। তুহিনকে নজরে পড়েছিল নাহারের, পিছু সে এসেছিল। সমস্ত প্রমাণ কালেক্ট করা হয়েছে তুহিনের ঘর থেকে। তৎক্ষণাৎ পুলিশকে কনফার্ম করেছে। নাহার উঠে যেতে চাইলো কিন্তু পারল না। আয়েশা বেগম কাঁদতে কাঁদতে ধরে ফেললো তাকে। তোকে আমার বাবা মা আমি ছোট থেকে মানুষ করলাম, তার প্রতিদান তুই এই দিবি? তুই তো আমার নিজের ভাতিজিও না, আমার একমাত্র ছেলে। সারা জীবন ওর নষ্ট হয়ে যাবে। কেসটা তুলে নে মা। তিক্ত সত্যতা আবারও শুনতে হলো। সে তাকালো জুবায়েদ সাহেবের দিকে। তিনি মেয়ের কথা শুনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ফেলেছেন। নাহারকে নিজের নাতনির থেকে তো কম ভাবেননি। কখনো বুঝতে দেয়নি যে সে তার ভাতিজির মেয়ে। নাহার সম্পূর্ণরূপে এড়িয়ে গেল কথাগুলা। শরীফা বেগমের মুখ থেকে প্রথমবার মা ডাকটা শুনে তাচ্ছিল্য ফুটে উঠল মুখে। আজ নিঃস্বার্থে তাকে মা সম্বোধন করলো, অথচ এত বছর অপয়া ছাড়া কিছুই শুনিনি সে তার মুখ থেকে। তুমি আজও আমাকে আপন করতে পারোনি ফুপু? তাচ্ছিল্য হেসে বলল সে। শরীফা বেগম শুনলেন কিনা বোঝা গেল না। তিনি নাহারের দুই গাল চেপে ধরে বললেন, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দে না মা, এতটুক কর। নাহার ছড়িয়ে নিল নিজেকে। নাহার শরীফা বেগমের হাত চেপে ধরে থাকা দুটো গাল থেকে মুক্তি পেয়ে একটু পেছনে সরে দাঁড়ালো। নাহার ঠান্ডা স্বরে বলল, এখন আর আমি কোনো আবেগ দেখাতে পারবো না। আমি জানি তুহিনের অবস্থান কোথায়। সে যদি সঠিক পথে চলতো তবে আজ তার এই পরিস্থিতি হতো না। আমি তার জন্য কিছু করতে পারবো না। শরীফা বেগম চোখের জল মুছতে মুছতে বললেন, তুহিন তো আমার একমাত্র ছেলে। আমি জানি সে ভুল করেছে, কিন্তু সে যে বদলে যাবে। তুহিনের বদলানোর সময় নেই। নাহার বলল, যদি সে আবার সেই পুরনো পথে ফিরে যায় তবে তার জন্য কিছু করা সম্ভব হবে না। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। শরীফা বেগমের চোখে আকাশের মতো বেদনা ফুটে উঠল। তিনি জানতেন আজকের এই পরিস্থিতি তুহিনের নিজস্ব ভুলের ফল। আমি হাত জোর করছি নাহার। এখন কষ্টের কোনো মূল্য নেই ফুপু। নাহার বলল, তুহিনের জীবনে তার হাতে আমি আর কিছু করতে পারবো না। জুবায়েদ সাহেব নাতনিকে নিয়ে বের হলেন। হেলেনা বেগমকে রেখে গেলেন মেয়ের কাছে। নাহারের মনের অবস্থা এখন সে জানে। কোনোভাবেই এই সময় একা ছাড়া উচিত হবে না। রাস্তা দিয়ে হাঁটছেন দুজন। নীরবতা ভেঙে নাহার বলল, নিজ স্বার্থে মানুষ কত কিছুই না করতে পারে। জুবায়েদ সাহেব একটু সময় নিয়ে বললেন, নিজস্ব স্বার্থের প্রবণতা মানবে মনের এক অদ্ভুত ছবি। যখন স্বার্থের সুর বাজে তখন সম্পর্কের সুরক্ষা সুতোর টান পড়ে। মানুষ নিজের সুখের জন্য অন্যদের সুখকে অপেক্ষা করে, তবে সেই সুখ কি সত্যিকার? অনিবার্যভাবে স্বার্থপরতা এই খেলা মানুষকে একাকিত্বের গভীর অন্ধকারে ডুবিয়ে দেয়। শিকদার পরিবারের সাথে শত্রুতা স্বল্প সময়ের নয়, খান পরিবারের কয়েক বছরের শত্রুতা, যার রেশ ধরে বিজনেসেও শুরু হয়েছে দুটো পরিবারের শত্রুতা। একে অপরকে টপকে উপরে ওঠা যেন এদের মোক্ষম কাজ। শিকদার বাড়ির বড় ছেলে জিয়ান
আবরার শিকদার নিজে সবকিছু সামলায়। খান আর শিকদার কোম্পানির এবার একই ডিলে প্রতিদ্বন্দ্বী হয়েছে, যার কারণে দুই দিকেই উঠে পড়ে লেগেছে। খান পরিবারের বিজনেস সামলান জুনায়েদ সাহেব, আদ্রিতর সাহায্য করে। ছেলের বিয়ে নিয়ে তিনি এতটাই মনোযোগী হয়েছেন যে বিজনেস থেকে মন তার সরে গিয়েছে, যার সম্পূর্ণ সুযোগ লুফে নিচ্ছে শিকদার কোম্পানি। বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক করা হয়েছে, আর আপত্তি করেনি নাহার। কারোরই বোধগম্য হচ্ছে না নাহার কিভাবে এত সহজে রাজি হলো। এমনকি আদ্রিত নিজেও ভাবতে পারছে না। রাফিয়াদের সাথে কথা হয়েছে নাহারের। রাফিদ যে নিজ ইচ্ছায় আসেনি শুনে ক্ষমা করে দিয়েছে। আবারও ফ্রেন্ডলি হয়ে গিয়েছে তারা। বিয়ের 2 দিন আগে নাহারের মনের মধ্যে যেন একটা বিশাল ঝড় বইছে। বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক চলছে, কিন্তু মনে কিছুতেই শান্তি আসছে না। বারবার তার অতীতের কিছু মুহূর্ত ফিরে আসছে। আদ্রিতকে সত্যি সবকিছু বলবে কিনা এই দ্বিধা তাকে গ্রাস করছে। বিয়ের আগের রাতে নাহার একা বসে আছে তার ঘরে, আয়নার সামনে নিজেকে দেখছে, কিন্তু যেন নিজের প্রতিচ্ছবি দেখে নিজেকে আলাদা করতে পারছে না। মুঠোফোনের স্ক্রিনে ভেসে ওঠে অপরিচিত নম্বর দেখে তার মনে হলো সুখ কি আদৌ তাকে ছুতে পারবে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ। নাহার কিছুটা চমকে গেল। দরজা খুলতেই দেখে তার দাদা জুবায়ের সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি কিছুটা চিন্তিত মুখে বললেন, তোমার কি ভালো লাগছে না? নাহার কিছু না বলে চুপ করে থাকলো, কিন্তু তার চোখে স্পষ্ট অস্থিরতা প্রকাশ পাচ্ছিল। দাদার চিন্তিত মুখ দেখে সে এক সময় বলেই ফেলল, দাদা চান, আমি মিস্টার মাহমুদকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমার অতীতটা আমাকে কষ্ট দিচ্ছে। জুবায়ের সাহেব একটু থমকে বললেন, আমি জানি তোমার ভেতরে অনেক কিছু চলছে, কিন্তু তুমি যা মনে করছো সেসব না ভেবে তোমার সামনে যা আছে সেটাকে গ্রহণ করো। আদ্রিত অনেক ভালো ছেলে, ও তোমাকে বোঝে এবং সবকিছু মেনে নিতে রাজি। নাহার বিষণ্ণ মুখে বলল, আমি জানি তিনি ভালো, কিন্তু আমি নিজে তো ঠিক করে জানি না আমি কি চাই। জুবায়ের সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, তুমি কি জানো না তোমার মনের এই দ্বিধাগুলো স্বাভাবিক? আমরা সবাই বিয়ের আগে এই ধরনের কনফিউশনে ফেস করি, কিন্তু বিশ্বাস করো একবার সম্পর্কটা শুরু হলে সবকিছু ঠিক হয়ে যাবে। আদ্রিত বসে আছে তার পার্টি অফিসে। নাহারের মুখটা তার চোখের সামনে বারবার ভাসছে। সে জানে নাহার কিছু লুকোচ্ছে, কিন্তু তা নিয়ে বেশি চাপ দিতে চাইছে না। হঠাৎই ফোনের রিং। সে ফোনটা তুলে দেখে অচেনা নম্বর থেকে মেসেজ এসেছে। অর্জিতা, তুমি জানো না তুমি কাকে বিয়ে করতে চলেছো? সাবধান হও, তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। আদ্রিত কিছুক্ষণ চুপ করে রইল। সে জানে বিয়ের পথে বাধা আসবেই, কিন্তু তার মন অটল। সে কোনোভাবেই এই বিয়েটা ভাঙতে দেবে না। মেসেজটা পড়ে আদ্রিতর চোখে চিন্তার ছায়া পড়লেও সে নাহারের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। কিন্তু আদ্রিত এসব কিছু জানলেও নাহারের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর যে সে সকল বাধা উপেক্ষা করে এই বিয়েটা সম্পূর্ণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত। সে জানে নাহারের সাথে তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, এবং কোনো অধ্যায় তাদের ভালোবাসাকে থামাতে পারবে না। বিয়ের দিন সকালে চারপাশে ব্যস্ততার ছোঁয়া। নাহারের বাড়ি সাজানো হয়েছে মনোরম আলোকসজ্জায়, তবে নাহারের মুখে সেই আনন্দের ছাপ নেই যে সাধারণত বিয়ের কনের মুখে দেখা যায়। তার মনে অশান্ত, এক ধরনের অজানা আশঙ্কায় ভরা। আদ্রিতর প্রতি যে অনুভূতি তৈরি হচ্ছে সেটি কি সত্যি ভালোবাসা, নাকি পরিস্থিতির চাপে মানিয়ে নেওয়ার চেষ্টা? এই প্রশ্ন তাকে ভীষণভাবে তাড়া করে বেড়াচ্ছে। এদিকে আদ্রিত একা বসে তার ভাবনার জগতে ডুবে আছে। অচেনা নম্বরের মেসেজটা তার মাথা থেকে কিছুতেই সরছে না। বিয়ের আগে নাহার তার দাদার কাছে গেল। জুবায়ের সাহেবের চোখে তখন আনন্দের ঝিলিক। তিনি নাতনির মুখে একটু অনিশ্চয়তার ছাপ দেখে বললেন, তুমি কি সত্যি রাজি? তোমার যদি কোনো দ্বিধা না থাকে এখনই বলো। নাহার মুখে একরাশ বিষণ্ণতা নিয়ে বসে থাকলো। জুবায়ের সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, অতীতের দিকে তাকিয়ে থাকলে আমরা সামনে এগোতে পারবো না। আদ্রিত তোমাকে সঠিকভাবে বুঝবে এবং সবকিছু মেনে নিবে। সময় সবকিছু ঠিক করে দিবে। নাহার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আশা করি তাই হবে। নাহারের মনের মধ্যে যেন ঝড় বইছে। সে জানে এই বিয়েটা শুধুমাত্র একটা সম্পর্কের সূচনা নয়,
বরং তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার মনে বারবার প্রশ্ন জাগছে, আমি কি আদ্রিতকে সত্যিই ভালোবাসি? এই বিয়ে কি আমার জন্য সঠিক সিদ্ধান্ত? ঠিক তখনই নাহার মুঠোফোনে একটা মেসেজ পায়। স্ক্রিনে অচেনা সেই নম্বরটি দেখে তার হৃদয় ভয় এবং দ্বিধার মিশ্রণ তৈরি হয়। মেসেজে লেখা, সুখ পাবে না তুমি। নাহার কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তার হাত কাঁপছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। অতীতের সাথে বর্তমানের এই সংঘর্ষণ তাকে ভীষণভাবে আঘাত করছে। একটা মুহূর্তের জন্য নাহার নিচের দিকে তাকালো। জীবনের এতগুলো অধ্যায় পেরিয়ে এসে আজ সে একটি নতুন অধ্যায়ের দ্বার প্রান্তে। কিন্তু সে অধ্যায়টা কি তাকে সুখের দিকে নিয়ে যাবে, নাকি কেবল অতীতের ছায়ায় ঢাকা পড়ে যাবে? নাহার মুঠোফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। মেসেজটা এখনো ভাসছে। সে চুপচাপ বসে আছে। ভেতরে ভেতরে এক অসম্ভব যুদ্ধ চলছে। ঠিক তখনই আদ্রিত মৃদু কণ্ঠে বলল, নাহার, তুমি যদি একটুখানি দ্বিধায় থাকো তবে আমি এই বিয়ে আরেকটু পিছিয়ে দিতে চাই। কিন্তু আমি চাই তুমি যা সিদ্ধান্ত নেবে তা তোমার সুখের জন্য হবে। নাহার চুপ করে রইল। সে বুঝলো আদ্রিত তাকে জোর করতে চাইছে না, বরং তাকে সময় দিচ্ছে, তাকে নিজের মতামত প্রকাশ করার সুযোগ দিচ্ছে। নাহার গভীরভাবে শ্বাস নিয়ে বলল, মিস্টার মাহমুদ, আমি চাই আমাদের এই সম্পর্কটা সঠিক সিদ্ধান্ত হোক। আমার ভয় হয় আমার বাবা মায়ের সম্পর্কের মতো যদি আমাদের সম্পর্ক হয়, আমি যেভাবে বড় হয়েছি সেভাবে যদি আমার বাচ্চারাও বড় হয়। আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু আমি পারি না নিজের অতীত ভুলতে। আদ্রিতর মুখে এক গভীর তৃপ্তির হাসি ফুটে উঠল। আমিও তাই চাই নাহার, আমাদের সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠুক আর আমরা একসাথে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলি। চলুন এখন আমাকে বিবাহ করিয়া ধন্য করুন মিসেস মাহমুদ। হেসে ফেলল নাহার, আর একটা গভীর শ্বাস নিল। মনের ভেতরের সব জটিলতাকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। চলুন মিস্টার মাহমুদ। ড্রয়িং রুমে তখন তারা একসাথে বসলো। নাহার একটা নতুন অনুভূতির অনুভব করলো। জীবন নতুন মোড় নিচ্ছে, আর এই মোড়ে দাঁড়িয়ে সে দেখতে পাচ্ছে ভালোবাসা সবসময় একরকম হয় না। কখনো কখনো ভালোবাসার সময়ের সাথে গড়ে ওঠে, বিশ্বাসের উপর ভিত্তি করে। এতক্ষণ তারা নাহারের ঘরে ছিল। নাহারের অনুরোধে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। প্রথমে কেউ রাজি না হলেও তার অনুরোধে রাজি হয়েছে। নাহারকে অন্যমনস্ক দেখে তার সাথে আলাদাভাবে কথা বলতে গিয়েছিল আদ্রিত। আদ্রিত তার দিকে তাকিয়ে আছে একেবারে নীরবভাবে। আদ্রিত ধীরে ধীরে নাহারের পাশে এসে ফিসফিস করে বলল, তুমি ঠিক আছো? নাহার মাথা নাড়ল। স্বস্তির নিঃশ্বাস ফেলল আদ্রিত। বিয়ে পড়ানো হলো। বিয়ে শেষে নাহার এবং আদ্রিতের হাত একসাথে ধরিয়ে দেওয়া হলো। তাদের বিয়ের মঞ্চে হাসি মুখে একে অপরের দিকে তাকিয়ে তারা বসে রইল। নাহারের মনে এখনো কিছুটা শঙ্কা ছিল, কিন্তু আদ্রিতের উপস্থিতি তাকে যেন এক ধরনের আশ্রয় দিল। আদ্রিত নিজের ঘরে প্রবেশ করলো। নতুন জীবনের শুরুটা তাদের জন্য অন্যরকম। বিছানার মাঝখানে নাহারকে না দেখে ভ্রু কুঁচকে এলো আদ্রিতের। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখতে পেল বারান্দায় নাহারকে। এক মুহূর্তের জন্য যেন নিঃশ্বাস আটকে এসেছিল আদ্রিতের। পেছন থেকে জড়িয়ে ধরলো নাহারকে, ঘাড়ে মাথা রাখলো। আদ্রিতের সংস্পর্শে এসে শিউরে উঠল নাহার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু বলিষ্ঠ হাতের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারল না। প্রিয়সী, আদ্রিত বলল, আজ থেকে আমরা একে অপরের পাশে থাকবো, যত সমস্যা আসুক একসাথে সামলাবো। তুমি রাজি তো? নাহার মৃদু হাসলো। আমি প্রস্তুত মিস্টার মাহমুদ, নতুন জীবনের জন্য। গভীর রাত, চারপাশ নীরব। আদ্রিত এবং নাহার একসাথে তাদের নতুন জীবনের প্রথম রাতটা কাটাচ্ছে। জানালা দিয়ে চাঁদের মৃদু আলো ঘরে এসে পড়ছে। নাহার শান্ত চোখে সেই আলোর দিকে তাকিয়েছিল। তার মনের ভেতরটা শান্তির পরও এক ধরনের অনিশ্চয়তা ঘুরছে। আদ্রিত তার পাশে বসে নীরবে তার দিকেই তাকিয়ে আছে। নাহারের চোখে ভয় এবং আশঙ্কা মিশ্রণ দেখে মৃদু হেসে বলল, তুমি এত চিন্তা করছো কেন মেয়ে? নাহার ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আদ্রিতের দিকে তাকালো। তার চোখে এক ধরনের দ্বিধা ফুটে উঠেছে। আমার মনে হয় সবকিছু কেমন যেন হুট করে বদলে গেল। আমি এখনো নিজের অনুভূতিগুলো পুরোপুরি বুঝে উঠতে পারছি না। আদ্রিত মৃদু হাসলো। এটা খুব স্বাভাবিক। নতুন জীবনের শুরুতে এমনটা হওয়া কি স্বাভাবিক নয়? কিন্তু একটা কথা মনে রেখো, তুমি একা নও, আমি আছি, আমরা আছি। নাহার তার কথা শুনে কিছুটা স্বস্তি পেল।
আদ্রিতের শক্ত হাতের স্পর্শে সে ধীরে ধীরে নিজের ভিতরে সব দ্বিধা কাটিয়ে উঠতে শুরু করলো। তার মনেও নতুন ভরসার জন্ম নিল। এমন সময় আদ্রিত ধীরে ধীরে নাহারের হাতটা ধরল। তুমি চাইলে আমরা সবকিছু ধীরে ধীরে শুরু করতে পারি, কোনো তাড়াহুড়ো নেই। আমাদের সম্পর্কটা সময়ের সাথে গড়ে উঠবে, যেমন করে সময় একে একে সবকিছু সঠিকভাবে সাজিয়ে নেয়। নাহার মৃদু হাসলো। এবার তার চোখে কিছুটা আত্মবিশ্বাস ফুটে উঠল। আমি তাড়াহুড়ো করতে চাই না, সময়ের সাথে সবকিছু ঠিকঠাক হবে। বাইরের পূর্ণিমার আলোয় ঝলমল করছে চারপাশ, আর ঘরের ভেতরটা যেন এক নতুন প্রেমের আভায় রাঙানো। ভোরের স্নিগ্ধ আলো চোখ খুলল নাহার। আশেপাশে দেখে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো। পুরুষালী এক বুকে আটকে আছে সে। উঠতে গেলেই বাধা পেল। ঘড়ির দিকে নজর গেলে আদ্রিতকে ধাক্কা মেরে ছড়িয়ে উঠে বসলো সে। ঘুম ভেঙে গেল আদ্রিতের। বিরক্ত দেখাতে গিয়েও নাহারকে সামনে দেখে যেন সব ভুলে গেল। এলোমেলো চুলে সকালের শুভ্র পরি লাগছে। নাহার আহমরি সুন্দর না হলেও আদ্রিতের চোখে যেন সব থেকে সুন্দরী। মুগ্ধ হয়ে চেয়ে থাকে সে। নাহার পাত্তা না দিয়ে তাড়াহুড়া করে উঠে ওয়াশরুমে চলে গেল। খানিকক্ষণ সময়ের মধ্যে ফ্রেশ হয়ে চলে এলো। আদ্রিত তখনও সেইভাবে বসে আছে। এভাবে কি দেখছেন? আমার বউকে। নাহার ভ্রু উঁচু করে ফেললো, মুখ দিয়ে উচ্চারণ করলো। ঢং। আদিত্যের কর্ণগোচর হতেই সে বলল, ঢং নয় হে নারী, ভালোবাসা, ভালোবাসা, আদ্রিতের ভালোবাসা। সিনু সাথে এসেছিল নাহারের। আরজুর সাথে সে ড্রয়িং রুমে বসে খেলছে। বেশ ভাব হয়ে গেছে তাদের মধ্যে। নাহার অবাক হয়েছে, কারণ সিনু সহজে কারোর সাথে মিশে না। আরজু নাহারকে নিয়ে জেমা বেগমের ঘরের দিকে যাচ্ছে। নাহার চুপচাপই যাচ্ছে। তার নিজের বাড়ির মতোই এই বাড়িটাও শান্ত। ঘরের দরজা আস্তে খুলে আদৃত বিছানার ওপর হয়ে শুয়ে আছেন তিনি। ঘরের অবস্থা দেখে কেমন যেন লাগছে নাহারের। আদৃত তাকে নিয়ে গেল জেমা বেগমের কাছে। ডাকতেই মুখ ফিরলেন তিনি। কয়েক পা পিছিয়ে গেল নাহার। চোখগুলো বড় বড় হয়ে গেল তার। শরীরে প্রচন্ড রকমের কাঁপাকাঁপি শুরু করেছে। হতভম্ব আদৃত চেয়ে আছে নাহারের দিকে। কিছুক্ষণ আগেও যে মেয়ে লজ্জা খুশির মিশ্রণে ছিল, সেই মেয়ের মুখের প্রতিক্রিয়া পাল্টে গেছে। এক আকাশ গাম্ভীর্যতা আর কাঠিন্য যেন ঢেকে ফেলেছে। মুখে কোনো হাসি নেই। এই নাহারকে আগে কখনো দেখা হয়নি আদ্রিতের। নাহারকে বেশ পছন্দ হয়েছে জেমা বেগমের। কত সুন্দর গল্প করলো, কিন্তু নাহার ছিল সম্পূর্ণ নিরুত্তর। আদ্রিত নাহারকে যতটা জানে তাতে যেন খানিকটা আঘাত পেরেছে। জেমা বেগমের সাথে আদ্রিতর সম্পর্ক বেস্ট ফ্রেন্ডের মতো। স্বাচ্ছন্দ্য সবকিছু সে জেমা বেগমের সাথে শেয়ার করে। আদ্রিতের কাছে স্বাভাবিক আচরণ তার। তিনি আদ্রিত ছাড়া কারোর সাথে কথাও বলেন না। সেই মানুষটার সাথে নাহারের এমন নির্লিপ্ততা মোটেও পছন্দ হয়নি। কি হয়েছে তোমার? আদ্রিত শক্ত কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে তাকালো নাহার। বিয়ের প্রথম দিনই আদ্রিতের কণ্ঠে নিজের প্রতি রাগ দেখে তাচ্ছিল্য হাসলো সে। নড়ে চড়ে বসলো আদ্রিত। কি আবার হবে? তোমার নির্লিপ্ততা বোধগম্য হচ্ছে না আমার। তোমার কি শরীর খারাপ লাগছে? আলমারির কাছ থেকে আদ্রিতের পাশে এসে বসলো নাহার। চোখে চোখ রাখলো। মিস্টার মাহমুদ, নীরবতা কখনো কখনো সবচেয়ে গভীর উত্তর নিয়ে আসে, যখন শব্দগুলো পথ হারায়। নাহারের চোখে যেন স্পষ্ট কোনো কিছুর কষ্ট দেখতে পেল আদ্রিত। বুকে চিনচিনে ব্যথা অনুভব করলো সে। ভুল কিছু কি বলে ফেললো মেয়েটাকে? নাহারের ঠোঁটের কোণে থাকা হাসি কোনো বারবার বলছে আদ্রিত ভুল করেছে। তার প্রতি তাচ্ছিল্যর হাসি। নিজেকে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে হলো তার। হতে পারে নাহারের মুড খারাপ ছিল, সেজন্য ওরকম আচরণ করছিল। তাই বলে সে বিয়ের প্রথম দিনই এভাবে কথা বলবে মেয়েটার সাথে? এজন্যই বোধহয় নাহারের মুখে তিক্ত হাসি। নাহারের এক হাত ধরল আদ্রিত। সেভাবেই বলল, বউ। নাহারের মুখের পরিবর্তন হলো। বোঝা গেল বেশ অবাক হয়েছে। আদ্রিতর কণ্ঠে থেকে যেন মধু ঝরে পড়ছে। ফিক করে হেসে ফেলল নাহার। তোমার আকাশ যত মেঘাচ্ছন্ন হোক, এক ফোঁটা আলো সেই ঘন অন্ধকারকে ভেদ করতে যথেষ্ট। সেই এক ফোঁটা আলো হয়ে না হয় আমার আগমন তোমার জীবনে। জিয়ান আবরার শিকদার পুরো শিকদার পরিবারে যাকে জমের মতো ভয় পায়। মুখে কেউ স্বীকার না করলেও পরিবারের কিছুজন যে তাকে একদমই পছন্দ করে না তা অজানা নয়। এর কারণও জানা, কিন্তু সে সবসময় এই বিষয়ে নির্বাক। সকলের সামনে গম্ভীর মুখে থাকলেও নিজের সামনে নিজেই যেন অসহায়। একলা ঘরে যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন নিজের প্রতিচ্ছবিতে এক কুৎসিত ভাইকে দেখতে পায়। প্রতিনিয়ত তাকে উপলব্ধি করায় সে পারেনি আমানত সামলাতে।
প্রতিটা জেলা তন্ন তন্ন করে খুঁজেও তার দেখা মেলেনি। শেষে যখন হাল ছেড়ে দিয়েছিল তখনই সামান্য আশার আলো হয়ে যেন কোনো এক মেসেজ এলো, যার কারণে বর্তমান এলাকার আরও সুবিধা হয়েছে তাদের চিরশত্রু খান পরিবার এই জেলাতেই। আজকে সেই বিজনেস ডিলের একটা বড় কাজ আছে, তৈরি হয়ে নেই সে। ড্রয়িং রুমে আসতে দেখা পায় ছোট বোনের।